আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। একজন শিক্ষার্থী যদি অনায়াসে বাংলা রিডিং পড়তে পারে তাহলে সে কোরআন তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। খুব সহজে সেই নিয়মটা আজকে বলে দেব কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু আমরা বাংলা ভাষার মানুষ, তাই বাংলা মতো করে আরবি পড়া বুঝলে তাহলে আমাদের উচ্চারণে আর সমস্যা হবে না। প্রাথমিক পর্যায়ে কোরআন না পারার বা কোরআন তেলাওয়াত করতে না পারার দুইটা কারণ। প্রথমত হচ্ছে হরফগুলো ভালোভাবে চিনতে না পারা, দ্বিতীয়ত হচ্ছে আরবি উচ্চারণ করতে না পারা। তো হরফের ইতিপূর্বে একটি হরফ চেনার জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে। আজকে উচ্চারণের সমস্যা এবং হরকতের পড়াটা বোঝাবো। আরবি হরফকে বাংলা অক্ষরের একক ধরে কোরআন পড়ি। আরবি হরফ চেনার পর কোরআন পাঠ করতে গিয়ে আরেকটি বড় সমস্যা হয়, উচ্চারণের জন্য কোরআন পড়তে পারি না। উচ্চারণের জন্য একটি ম্যাজিক নিয়ম হলো প্রতিটি আরবি হরফকে মনে মনে বাংলা অক্ষর ধরে পড়ব। যেমন আলিফ থেকে অ ধরে পড়ব, বা থেকে ব নিব, কাফ থেকে ক নিব, এভাবে মিম থেকে ম নিব, নুন থেকে দন্ত ন নিব, শুধু লাম থেকে ল ধরে উচ্চারণ করব। এভাবে প্রতিটা হরফকে বাংলা অক্ষরের একক, এগুলোকে ওই আরবি একক ধরব, বাংলা অক্ষরের একক বলবো। একক বলতে আরবি হরফগুলো থেকে বাংলা যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণগুলো পাবো তাকে ওই হরফের একক বলবো। উচ্চারণের সময় প্রত্যেকটি হরফকে অবশ্যই বাংলা একক ধরে পড়তে হবে। একক বুঝতে পারলে আরবি উচ্চারণের সমস্যা হবে না, খুব সহজে কোরআন পড়তে পারবে। হরফগুলোর একক আরেকটু ভালো করে বুঝি। যেমন এটা হচ্ছে কাফ, আরবি হরফ। এই কাফ কখনো কাফ বললে উচ্চারণ করা যাবে না। এই কাফ থেকে বাংলা ব্যঞ্জন বর্ণ ক ধরতে হবে। তারপরে খ, খ থেকে খই হয়। আরবি হরফের ভিতরেই বাংলা ব্যঞ্জন বর্ণগুলো লুকিয়ে আছে, ভালো করে লক্ষ্য করুন। গইন থেকে গ, এভাবে লাম থেকে ল, ফা থেকে ফ নিব, র থেকে র নিব, মিম থেকে ম, নুন থেকে দন্ত ন, এভাবে হরফগুলোর একক নিব। আরবিতে বাংলা ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণের ব্যবহার। আরবি ভাষায় বাংলা ব্যঞ্জন বর্ণগুলো বেশি ব্যবহার হয়। আরবি হরফ 29টির মধ্যে 24টিতে ব্যঞ্জন বর্ণ ও 5টিতে স্বরবর্ণ পাওয়া যায়। আরবি হরফ থেকে বাংলা যে বর্ণগুলো পাবো তাকে ওই হরফের একক ধরব। নিম্নে কোন হরফের কোন একক হয় তা দেয়া হলো। হরফের একক। হরফ আলিফ, আলিফ থেকে অ একক আসে। বা থেকে ব, এখানে বা থেকে শুধু ব, আবার তা থেকে শুধু ত। সার একক হচ্ছে স, জিমের একক হচ্ছে বুরকির জ নিব, হার একক হচ্ছে হ, খর একক হচ্ছে খ, দালের একক হচ্ছে দ, জালের একক হচ্ছে জ, রর একক হচ্ছে র, ঝার একক হচ্ছে ঝ, সিন, সিনের একক শুধু একটা দন্ত স, শিনের একক তালবস্য, সোয়াদের একক স, দয়েদের একক প। ত একক, ত হরফের একক হবে ত, একটু মোটা হরফ বলে এখানে তয়ে বয় আছে। দ হরফের একক ব, এটা মোটা হরফ। আইনে, আইনে তে আসে, গলায় চাপ দিয়ে হালকাই। গইনে গ, ফাতে ফ, কফ এটা মোটা হরফ, এটা ক উচ্চারণটা হবে মোটা। কাফ এটা পাতলা, কাফের একক ক, লামের একক ল, মিমের একক ম, নুনের একক দন্তন্য একটা, ওয়াওয়ের একক ও, হার একক হ, হামজার একক অ, ইয়ার একক হর্ষাই হয়, আবার ইয়ার একক কখনো দীর্ঘাই হয় উচ্চারণের জন্য। তো দেখি কিভাবে এই এককগুলো ধরে উচ্চারণ করতে হয় তা শিখব। এখন হরকতের পড়া শিখব। 10 মিনিটে হরকত শিখি। হরকত কাকে বলে আগে জানতে হবে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। 3টা সমন্বয়ে হরকত। 3টা চিহ্নের একটাই নাম হরকত। এক জবর, এক জের, এক পেশ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়।
জবর থাকে হরফের উপর, যেমন এটা বা, বার উপর জবর আছে। এখানে যে কোনো হরফ থাকতে পারে, তবে যখন ওপরে এই চিহ্নটা থাকবে তখন তাকে জবর বলবো। জের সবসময় হরফের নিচে থাকে, এই যে জের। পেশ থাকে হরফের উপর মাথা মোড়ানো অবস্থায় পেশ থাকবে। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়, শুধু এইটুকু মনে রাখবেন, জবর দিয়ে যখন উচ্চারণ করবেন বাংলায় আকারের মতো হবে। প্রথমে হরফগুলোর একক ধরে জবরের উচ্চারণ বাংলায় আকার দিয়ে পড়ি, যেমন বা জবর বা, এখানে বা এর একক ব, আর জবরকে আকার ধরে বা হলো। লাম জবর লা, এখানে লামের একক ল, আর জবরকে আকার ধরে লা হলো। মিম যাব মা, এখানে মিমে হচ্ছে ম, আর জবর হচ্ছে আকার সমান সমান মা, এখানে মিমের একক ম, আর জবরকে আকার ধরে মা হলো। একটু ভালোভাবে বুঝিয়ে দেই, যেমন এখানে দুইটা হরফ আছে, কাফ এবং লাম। তো কাফের একক কি বলেছিলাম? ক। আর জবরে কি হয় বলেছিলাম? আকার। তাহলে ক এর পাশে আকার দিলাম, তাহলে হলো কাফ জবর কা। সেম লামের একক হয় ল, এবার একটা জবর দিলাম, জবর একক কি? আকার, তাহলে হলো লাম জবর লা। এভাবে প্রত্যেকটা হরফকে আপনার একক ধরবেন এবং জবরকে আকার ধরবেন। জবর দিয়ে পড়ার সময় আকার ধরবেন আর হরফের একক ধরে, তাহলে উচ্চারণের সমস্যা হবে না। ফা, ফার একক হচ্ছে ফ, জবর দিলাম, জবরের আকার আসে, তাহলে ফা। এভাবে আপনারা প্র্যাকটিস করুন, বেশি বেশি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে মাত্র 8টি হরফে জবরের উচ্চারণ কখনোই আকার হয় না, এইটা মনে রাখলেই জবরের বাকি পড়াগুলো হয়ে যাবে। যে 8টি হরফের জবরের উচ্চারণ কখনোই আকার হয় না, যেমন খ জবর খ, এখানে কখনো খা বলা যাবে না। র জবর র, রা বলা যাবে না, র বলতে হবে। সয়দ জবর স, এভাবে দয় জবর ল, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক। এই মোট 8টি হরফের জবরের উচ্চারণ কখনোই আকার দেওয়া যাবে না, বাকি হরফগুলোর জবরের উচ্চারণ আকার দিয়ে পড়তে হয়। এবার শিখবো জেরের উচ্চারণ বাংলায় কিভাবে পড়তে হয়। জেরের উচ্চারণ বাংলায় হস্যিকারের মতো হয়, এখানে আর কোনো সমস্যা নেই, শুধু হস্যিকার দিলে জেরের উচ্চারণ হয়ে যাবে। প্রথমে হরফগুলোর একক ধরে জেরের উচ্চারণ হস্যিকার দিয়ে পড়ি, যেমন এখানে বা আছে আর বার নিচে জের আছে, তাহলে বা জের বি, এবার পড়তে হবে। এখানে বোঝানোর জন্য বায়ের একক হচ্ছে ব, আর জের কে হস্যিকার ধরে বয় শিরে বি হলো। সেম ভাবে লাম নিচে জের আছে, তাহলে লামের একক কি হবে? ল, আর জের থেকে হবে হস্যিকার, তাহলে লি। এখানে লামের একক ল, আর জের কে হস্যিকার ধরে লি হলো। সেম মিম, মিমের একক ম, এখানে জের হবে, মিমের একক ম, আর জের কে হস্যিকার ধরে মি হলো। জের বাংলায় হস্যিকার হয়, যেমন এখানে পূর্বের মতোই হরফগুলোর একক ধরে নিব, তাহলে বা হরফের একক কি হবে? ব। এখন যদি জের দিয়ে দিই, জেরের একক কি? জের কি কিসের মতো উচ্চারণ হয়? হস্যিকারের মতো, তাহলে বি। তার একক কি হয়? ত। এখন যদি একটা জের দিয়ে দিই তাহলে হবে তি। এইভাবে জিমের একক বর্গের চ, আর আগে একটা হস্যিকার দিলে জি। তারপরে খ একক আছে খ, একটা জের দিয়ে দিয়ে দিলে থি। এই যে জের গুলা যেহেতু নিচে থাকে, জের দিলাম।
এইভাবে জেরের যত পড়াগুলো আছে পড়েন, এখন নিজে নিজে প্র্যাকটিস করেন। এখন বুঝবো পেশ। পেশ বাংলায় কার মতো উচ্চারণ হয়? পেশের উচ্চারণ বাংলায় হস্যকারের মতো হয়। এখানেও পূর্বের ন্যায় হরফগুলোকে একক ধরবো, এরপর পেশের উচ্চারণ হস্যকার দিয়ে পড়ি। যেমন বা, এর ওপর পেশ আছে, তাহলে এভাবে পড়তে হয় বা পেশ বু। এই বু কিভাবে হলো? এখানে বার একক ব হলো, আর পেশকে হস্যকার ধরে বু। সেম লাম পেশ লু, এখানে লামের একক ল আর পেশকে হস্যকার ধরে লু হলো। মিম পেশ মু, এখানে মিমের একক ম আর পেশকে হস্যকার ধরে মু। তাহলে বুঝলাম জবরে হয় আকার, জেরে হয় হস্যিকার, পেশে হয় হস্যকার। এখানে হরফগুলো বুঝি। দালের একক হচ্ছে কি? দ। যদি পেশ দিয়ে দিই উপরে একটা, তাহলে এখানে একটা হস্যকার হবে দু। লালের একক জ, এখানে যদি একটা পেশ দিয়ে দিই তাহলে হবে জু। র একক র, একটা পেশ দিয়ে দিলে রু। তারপর ঝাড় একক হচ্ছে ঝ, পেশে দিলে হস্যকার হয়ে যাবে এখানে ঝো। এভাবেই উচ্চারণগুলো করতে হবে। এক জায়গায় প্রবলেম হয় যে জবর জের পেশ দিয়ে পড়ার পরও একটি হরফের সাথে মিলে যায়, মানে উচ্চারণের দিক থেকে একই হয়ে যায়, কিন্তু হরফগুলোর উচ্চারণ একরকম হবে না। এই সকল হরফগুলো একটু মোটা করে পড়তে হবে, তাছাড়া আরবি উচ্চারণ ভুল হবে এবং সঠিকভাবে আরবি পড়তে পারবেন না। তো চলুন দেখি কোন কোন হরফগুলোর এরকম উচ্চারণের পার্থক্য একই রকম হয়। পাশাপাশি জবর জের ও পেশ হরফগুলোর উচ্চারণের পার্থক্য। 1 নম্বর জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। এই তা তি তু পাতলা করে পড়বে। এখানে ত জবর ত, ত জের তি, ত পেশ তু। এই ত তি তু এখানে মোটা বোঝাতে তর নিচে একটা ছোট করে বয়ে তয়ে বয়ে দেওয়া হয়েছে। মোটা করে কিভাবে পড়বেন? একটু গম্ভীর আওয়াজে প, আর এটা হচ্ছে তা। যেমন তা জবর তা, আর হচ্ছে ত জবর ত, তা জের তি আর ত জের তি, তা পেশ তু, ক পেশ তু। একটু রাগ রাগ ভাব, এভাবে গম্ভীর টাইপের মোটা হরফগুলো উচ্চারণ করতে হয়। সেম 2 নম্বর দেখি। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। এই সা সি সু পাতলা করে পড়বে, কিন্তু সোয়াদে যখন আসবে তখন এটা মোটা করে পড়তে হবে। সয় জবর স, সয় জের সি, সয় পেশ সু, স সি সু, মোটা করে পড়তে হবে। 3 নম্বর দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। পাতলা করে পড়বে, কিন্তু যখনই দোয়া আসবে তখন মোটা করে পড়তে হবে। আর মোটা করে কিভাবে পড়তে হবে? একটু গম্ভীর আওয়াজে। দদ জবর দ, দদ জের বুই, দদ পেশ উ, মোটা করে পড়তে হবে। সেম দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। পাতলা করে পড়বো দালের ক্ষেত্রে, কিন্তু র যখন পড়বো তখন মোটা করে পড়বো। দ জবর দ, র জের দি, দ পেশ দু। 5 নম্বর হা হি হু। হা, এই গোল হাটা পাতলা করে পড়বো, কিন্তু যখন এই লম্বা হাটা পাবো বড় হা, তখন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এই হাটা গলায় চাপ দিয়ে ফ্যাস ফেসে আওয়াজে পড়তে হবে, হালকায় গলায় চাপ দিবেন। হা হি হু। অনেক সময় আমাদের কষ্ট হয় কোনো কোনো ব্যথা পেলে, তখন এরকম করে আহ, এইভাবে হাটাই, এই হাটা এইভাবে উচ্চারণ হবে, আর এই হা গোল হাটা নর্মালি উচ্চারণ হবে। এইটুকু পার্থক্য রাখতে হবে উচ্চারণের ক্ষেত্রে। হা হি হু আর একটা হা হি হু। 6 নং যা জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। যা জি জু জিবের মধ্যখানে উপরে তালু হতে পাতলা করে পড়বে,
কিন্তু যখন ঝা জি ঝু, ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা জি ঝু, হ্যাঁ ঝিঝি পোকার ন্যায় আওয়াজের ন্যায় পড়বে। 7 নম্বর কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, একে পাতলা, কিন্তু যখন কফের উচ্চারণ করবেন একটু মোটা করে করতে হবে। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, মোটা করে পড়তে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও। আমরা জানি আলিফের ওপর যখন হরকত বা কোনো চিহ্ন থাকে তখন সেটা আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। তাই এটা আলিফ জবর আ না বলে হামজা জবর আ বলছি। হামজা জের ই, হামজা পেশ ও। এটা যেহেতু স্বরবর্ণ এখানে, তাই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো হচ্ছে না, পূর্ণ রূপগুলোই হচ্ছে। আ হর্ষাই হস্য, আ ই উ, হালকা আওয়াজে পড়বে। আর আইন, আইন হচ্ছে গলার ভিতর চাপ দিয়ে, আ আইন জবর আ, আইন জের এ, আইন পেশ উ, আ ই উ। এখানে মোটা হরফ যে কয়টা আছে ত, সাদ, দাদ, ব, তারপর কফ, এগুলোর উচ্চারণ আকার হয় না এবং মোটা করে পড়তে হয়। এই পাশাপাশি জবরজের পেশ হরফগুলো উচ্চারণের পার্থক্যটা একটু বেশি বেশি প্র্যাকটিস করুন দেখে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের উচ্চারণের আর সমস্যা হবে না। এখন হরকতের পড়াগুলোর অনুশীলন করব। জবরজের পেশ দিয়ে এতক্ষণ যা বুঝলাম সেগুলোর অনুশীলন করব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ সু, ফা ফি সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। এখানে খ জবর খ, খা হবে না। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। রা জবর রা, রা জের রি, রা পেশ রু, রা রি রু। এখানে র জবরের ক্ষেত্রে আকার হবে না, জেরে হস্যিকার হবে, পেশে হস্যিকার হবে। রা জের রি, রা পেশ রু। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। সিন জবর সা, সিন জের সি, শিন পেশ সু, সা সি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। صاد জবর স, صاد জের সি, صاد পেশ সু, স সি সু। ضاد জবর দ, ضاد জের দি, ضاد পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। ظ জবর ظ, ظ জের জি, ظ পেশ দু, ظ জি দু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। غين জবর গ, غين জের গি, غين পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। قاف জবর ক, قاف জের কি, قاف পেশ কু, ক কি কু। كاف জবর কা, كاف জের কি, كاف পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি,
নুন পেশ নু, না নি নু, এটা ব্যতিক্রম। ওয়াও আর ইয়া, এটা মুখস্থ রাখতে পারলেই হরকতের আর কোনো পড়ার সমস্যা হবে না। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ এ ও। ইয়া, এই যে ইয়া, এটা মুখস্থ করতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ব্যতিক্রম হরফ দুইটি ওয়াও এবং ইয়া, তাই এই দুইটি হরকত মুখস্থ করতে হবে। যেমন ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। এটা আপনারা বারবার পড়বেন। ওয়া, ওয়া উই উ। আবার ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। সুতরাং ইয়া ই ইউ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি হরকতের পড়াটা বুঝতে পেরেছেন, কিভাবে আরবি হরফের একক ধরে পড়তে হয়। এই একক এবং জবরে আকার, জেরে হস্যিকার, পেশে হস্যিকার দিয়ে পড়লে আর বাকি 8টি হরফে জবর উচ্চারণ আকার হয় না। আর ওয়াও এবং ইয়ার এই দুইটা হরকত মুখস্থ থাকলে আপনার হরকতের পড়া আর কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ। لعلكم تتقون